আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গ্যাসের সমন্বয় সূত্রের উপর ভিত্তি করে বেশ কিছু গাণিতিক সমস্যা দেখব এবং সেই সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয় সে সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হবে। দেখো, প্রথমে আমি যেই উদ্দীপকের মতো এঁকে রেখেছি সেটির দিকে তাকাও। দেখতে একটু জটিল মনে হতে পারে, আসলে বিষয়টি জটিল নয়। দেখো, এখানে একটা পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল। এখানে লেখা আছে হিট, অর্থাৎ আমি এই জায়গায় এই পাত্রটাকে হিট দিচ্ছি, এখানে হিট দিচ্ছি। এখন ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি হয়? তোমরা নিশ্চয়ই জানো যে ক্যালসিয়াম কার্বনেট এটি হচ্ছে একটি সলিড পদার্থ। একে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড, যেটা সলিড, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। এখন এখানে যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটি দেখো এই নলের মাধ্যমে আমার পাত্র বিতে আসে। ওকে, তার মানে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাকে প্রথমত এটি সমতাকৃত আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, এটি সমতাকৃত করা অবস্থায় আছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান কত, এবং সেই ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারো যে এখানে তো এসটিপি বলা নেই। মনে রাখতে হবে, প্রশ্নে যদি এসটিপির কথা বলা না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট গ্যাসের ক্ষেত্রে এসটিপি ধরে নিব। অর্থাৎ অন্য কোনো টেম্পারেচার এবং প্রেশার যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট সেটা গ্যাসের ক্ষেত্রে এসটিপি ধরে নিব যদি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয়। যেমন এই ক্ষেত্রেও আমরা বলে নিলাম যে 100, মানে এখানে যেমন একটা আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় এসটিপিতে 22.4 লিটার। তাহলে 10 গ্রাম থেকে কত লিটার? ঠিক আছে, 10 গ্রাম প্রশ্নে দেওয়া আছে। এখন এটা 22.4 লিটার কেন বললাম? কারণ ওই যে প্রশ্নে কোনো টেম্পারেচার এবং প্রেশার নেই। যদি এখানে টেম্পারেচার এবং প্রেশার এসটিপি ব্যতীত অন্য কোনো টেম্পারেচার কিংবা প্রেশার হতো, তখন কিন্তু সেটা আর 22.4 লিটার থাকতো না, তার চেয়ে কমতো অথবা বাড়তো। তাহলে সামারি কথাটা হচ্ছে, যদি প্রশ্নে টেম্পারেচার এবং প্রেশার দেয়া না থাকে এবং যদি কোনো গ্যাসের আয়তনের কথা বের করতে হয়, তখন আমরা সেটা বাই ডিফল্ট এসটিপির জন্য বের করে নেব। ওকে, এখন যে গ্যাসটা উৎপন্ন হলো সেই গ্যাসটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? একটা হচ্ছে উৎপন্ন গ্যাস থেকে 1.5 লিটার গ্যাস সি পাত্রে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এখানে যে গ্যাসটা উৎপন্ন হলো 10 গ্রাম থেকে, তার 1.5 লিটার গ্যাস সি পাত্রে নেওয়া হয়েছে, যে সি পাত্রে আছে চুনের পানি। আচ্ছা, চুনের পানি কোনটি? চুনের সাথে, এটা হচ্ছে চুন, এটার সাথে আমি যখন পানি দিচ্ছি, ঠিক আছে, পানি দেওয়ার পরে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দিস ইজ চুনের পানি, দিস ইজ চুন, চুন প্লাস পানি, চুনের পানি। এটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, চুনের উপরে এটা জমা থাকে। তোমাদের বাসায় যদি কোনো ব্যক্তি পান খেয়ে থাকে তাহলে দেখতে পাবা যে সেখানে যে চুনটা তারা দিয়ে থাকেন পানে, সেই চুনের উপর একটা পরিষ্কার পানির মতো জমে। সেটাই হচ্ছে এটা। সেটা কীভাবে জমে? ওই যে চুনের সাথে কিছু পানি এসে বিক্রিয়ার মাধ্যমে এটি তৈরি করে। তো এখানে চুনের পানি ছিল। তার মানে হচ্ছে যে, খেয়াল করো, 1.5 লিটার গ্যাস যখন সি পাত্রে নেওয়া হলো, তখন সি পাত্রে আমার কি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা সে চুনের পানির সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কীভাবে উৎপন্ন হয়, বাট এখানে হচ্ছে অলরেডি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। অর্থাৎ সি পাত্রে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এইখানে তোমার কার্বন ডাইঅক্সাইড যাবে।
তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড গেলে কি উৎপন্ন হয় সেটি তোমরা নিশ্চয়ই জানো, তাই আমি কি আর লিখলাম না। আচ্ছা, আর কি হয়, আর হচ্ছে এখানকার অবশিষ্ট গ্যাসকে আমার কোথায় নেওয়া হচ্ছে, ডি পাত্রে। এই যে অবশিষ্ট গ্যাসকে আমরা এক্স ধরেছি, সেটাকে আমরা ডি পাত্রে নিয়েছি। এবার খেয়াল করো প্রশ্নে কি বলা আছে, ডি পাত্রে গ্যাসটির কতটি অণু বাকি আছে। তাহলে আমার ডি পাত্রে কতটুকু গ্যাস আছে সেই আয়তনটা যদি আমরা জানি, সেখান থেকে কি করতে পারি, কতটি অণু বাকি আছে সেটা বের করতে পারি। কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের 22.4 লিটারে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে এখানে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেখান থেকে 1.5 লিটার বিয়োগ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে দ্বিপাত্রের গ্যাসের আয়তন। আশা করি তোমরা সেটা বের করতে পারবে। বিতে বলা হয়েছে চুনের পানিতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। চুনের পানিতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে তোমার এখানে যে কার্বন ডাইঅক্সাইড গিয়েছে সে চুনের পানির সাথে বিক্রিয়া করেছে, সেই বিক্রিয়া থেকে আমাকে জিনিসটা কি করতে হবে, ঐকিক নিয়মে বের করে ফেলতে হবে, ঠিক আছে। সো বিষয়টা কিন্তু আসলে কঠিন না, আমি ম্যাক্সিমাম ক্লুটাই দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এটা বাসায় বের করে ফেলা। আশা করি তোমরা বের করতে পারবে। ওকে, এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এসটিপিতে ঘনত্ব দেওয়া আছে। এটা কার ঘনত্ব, এটা অবশ্যই একটা গ্যাসের ঘনত্ব। এসটিপিতে গ্যাসের ঘনত্ব, গ্যাস কথাটি বলা নেই কিন্তু এটি আসলে গ্যাসের ঘনত্ব 2.05 × 10⁻⁻² কেজি পার মিটার কিউব। বলা হচ্ছে 27 ডিগ্রি তাপমাত্রায় এবং 93.3 কিলোপ্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে। তাহলে তুমি দেখো এসটিপিতে একবার ঘনত্ব দেওয়া আছে, তার মানে যখন এসটিপিতে ঘনত্ব দেওয়া থাকবে তখন সেখানে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, প্রেশার হচ্ছে 101,325 কিলোপ্যাসকেল। ঘনত্বকে যদি আমরা D1 ধরি তাহলে হচ্ছে 2.05 × 10⁻⁻² কেজি পার মিটার কিউব। আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 300 কেলভিন, আর প্রেশার হচ্ছে 93.3 কিলোপ্যাসকেল। খেয়াল করো এসটিপিরগুলোকে আমি T1, P1, D1 দ্বারা প্রকাশ করেছি, আর প্রশ্নে যেগুলো চেয়েছে সেটাকে আমি T2, P2 এবং D2 দ্বারা প্রকাশ করলাম। তুমি চাইলে এর উল্টাটাও করতে পারো, অর্থাৎ এদেরকে T1, P1, D1 এবং এদেরকে T2, P2, D2 তেও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। খেয়াল করো এই ক্ষেত্রে আমরা কেন প্রেশারের মানটা 101.325 কিলোপ্যাসকেলে লিখলাম, এটি একটু বাসায় চিন্তা করবে, যেটাকে কেন কিলোপ্যাসকেলে লিখলাম, কেন এটাকে 1 অ্যাটমসফিয়ারে লিখলাম না। 1 অ্যাটমসফিয়ার যদি আমরা এখানে লিখতাম প্রমাণ চাপ, তাহলে কি কোনো ভুল হতো? একটু বাসায় চিন্তা করবে। এখন দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো থেকে আমরা কিভাবে অঙ্কটা করব। আমরা গ্যাসের সমন্বয় সূত্র জানি PV = nRT, তোমরা সবাই জানো যে PV = nRT। এখন এইখানে ধরো যদি গ্যাসটির কোনো একটি নির্দিষ্ট গ্যাসের দুইটি ভিন্ন কন্ডিশনের মধ্যে কম্পেয়ার করা হয়, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে P1 V1 T1 আর এখানে হবে P2 V2 T2। কারণ হচ্ছে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা এটা কাজটা করছি, তাহলে যেহেতু নির্দিষ্ট গ্যাসের জন্য করছি তাহলে n এর মানটা এই ক্ষেত্রে নির্দিষ্ট, কারণ তার প্রেশার বাড়াচ্ছি অথবা কমাচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি অথবা কমাচ্ছি, যাই করি না কেন ভর তো সেম, তাই n এর মানটা চেঞ্জ হবে না, আর আর তো যে কোনো গ্যাসের জন্যই সেম। তাহলে আমরা যদি এখানে একটু ডানবাম করি তাহলে লেখা যায় nR = P1 V1/T1
এখান থেকেও লেখা যায় NR ইকুয়াল টু P2V2/T2। তাহলে বাম পাশে যেহেতু NR আছে, তার মানে আমরা লিখতে পারি P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। কিন্তু এখানে তো আছে D1, তাহলে আমরা কি এখান থেকে D1 এর সাপেক্ষে রিলেশনটা কেমন হতে পারে সেটা বের করতে পারি কিনা? অর্থাৎ দেখো পি ভিটা নেই, ভি এর পরিবর্তে এখানে ডি আছে, তাহলে ডি ঘনত্ব ইকুয়াল টু কি m/v, ঘনত্ব হচ্ছে m/v। তাহলে m তো হচ্ছে ভর, তাহলে ভরটা কি এখানে সেম, তাহলে আমার ডি হচ্ছে যেহেতু m/v, ভর যেহেতু সেম, সুতরাং ডি ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু 1/v। যদি m স্থির, তাহলে আমরা এখানে ভি এর পরিবর্তে ডি আনতে পারি কিনা দেখো। যদি ডি আনতে পারি, তাহলে আনতে পারলে এইখানে সেটাকে অ্যাপ্লাই করা যায় কিনা। ওকে, সো আমি কিন্তু উত্তরটি বলে দিয়েছি, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট ফিনিশিং দেওয়া। ঠিক আছে, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 93.3 কিলোপাস্কাল চাপে গ্যাসটির ঘনত্বটি কত হবে সেটি বের হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। খুবই সহজ ছিল, আমি বুঝিয়েও দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে সিম্পলি মানটি বের করা। এরপরের অঙ্কটা দেখো, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 700 মিলিমিটার, 700 মিলিমিটার মানে হচ্ছে এটা চাপ, 600 ml অক্সিজেন গ্যাস প্লাস পানি। অর্থাৎ এখানে অক্সিজেন গ্যাসটা ছিল, সাথে কিছু পানি ছিল, তাহলে তার কি দেওয়া আছে? তার PVT দেওয়া আছে। এখন 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, তার মানে গ্যাসটার সাথে যেহেতু পানি আছে, এই পানিটা কিন্তু আসলে গ্যাসের সাথে যে পানিটা থাকে সেই পানিটা পানি ফর্মে না, সেটা জলীয় বাষ্প ফর্মে আছে। ঠিক আছে, মানে এটাকে আমরা বলতে পারি ভিজা গ্যাস বা আর্দ্র গ্যাস। তাহলে আর্দ্র গ্যাস মানে হচ্ছে যে গ্যাসের সাথে পানি মিক্সড অবস্থা, পানিটা জলীয় বাষ্প অবস্থায় মিক্সড অবস্থায় থাকে। জলীয় বাষ্প রূপে মিক্সড অবস্থায় যদি পানি থাকে কোনো গ্যাসের সাথে, তাহলে তাকে বলা হবে আর্দ্র গ্যাস। এখন এইখানে আমি যে 700 মিলিমিটার চাপ দেখতে পাচ্ছি, এই চাপের মধ্যে কিন্তু যেহেতু জলীয় বাষ্প আছে, তার মানে জলীয় বাষ্পটা তো হচ্ছে এক ধরনের কি গ্যাস, তাহলে তো এখানে জলীয় বাষ্পের একটা চাপ আছে। অর্থাৎ আমি এখানে যে 700 মিলিমিটার চাপ বলছি অক্সিজেন গ্যাসের, সেই চাপটি কি 100% অক্সিজেন গ্যাসের, নাকি এখানে অন্য কারো অবদান আছে? অন্য কেউ বলতে জলীয় বাষ্প। এটি একটু বাসা চিন্তা করো, জলীয় বাষ্পের যদি অবদান থাকে, যদি থাকে, তাহলে কি কোনো কিছু প্লাস মাইনাস করতে হবে কিনা এই ভ্যালুর সাথে? অর্থাৎ এই 14.5 মিলিমিটার এই মানটি কি এর সাথে যোগ হবে, নাকি এই মানটি 700 থেকে 14.5 বিয়োগ হবে যদি জলীয় বাষ্পের অবদান থাকে? আচ্ছা, এখন প্রশ্নে বলেছে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তন এবং ভর কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার একইভাবে T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 290 কেলভিন। P1 এর মানটা এটা 700 মিলিমিটার, নাকি এর সাথে প্লাস এত নাকি মাইনাস এত সেটার জন্য রেখে দিলাম, তোমরা এখানে এটা বসাবে। V1 হচ্ছে 600 ml, আর বলছি কি এসটিপিতে গ্যাসের আয়তন এবং ভর। তাহলে এসটিপিতে T2 হচ্ছে 273 কেলভিন, P2 হচ্ছে 760 মিলিমিটার, তাহলে আয়তন কত? V2 ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, খেয়াল করো এখানেও কিন্তু আমরা P2 এর মানটা 760 মিলিমিটার লিখেছি। এটাকে কি অ্যাটমসফিয়ারে লিখলে হবে, নাকি কোনো সমস্যা আছে? একটু চিন্তা করো, ঠিক আগের অঙ্কটির কনসেপ্টের মতোই। তাহলে আমরা এখান থেকে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2 এই ফরম্যাটে গেলে কি পাবো? এই V2 মানটা পেয়ে যাব। আর বলা হচ্ছে ওই গ্যাসের ভর কত।
তাহলে ভর বের করাটা তো সহজ যদি গ্যাসের আয়তন জানি, কারণ আমরা জানি এসটিপিতে 22.4 লিটার সমান 1 মোল। যেহেতু 22.4 লিটার 1 মোল, তাহলে এখানে যে লিটারটা বের হবে সেখান থেকে তার মোল পেয়ে যাব, আর মোলকে আণবিক ভর দ্বারা গুণ দিলে ভর পেয়ে যাব। ঠিক আছে, সো ওই পার্টটা কিন্তু সহজ। ওকে, তাহলে তোমার এখানে P1 এর ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে এখান থেকে V2টা বের করতে হবে। আর P1 এর মানটা মিলিমিটারে থাকলে P2টাকে কি শুধু মিলিমিটারেই লেখা যায় না অন্য কোনো এককে লেখা যায়, সেটিও তোমরা একটু চিন্তা করে সিদ্ধান্ত নেবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো, আসলে গাণিতিক সমস্যা বোঝার জন্য আগে কনসেপ্ট বা থিওরিটা ভালো করে বুঝতে হবে, তাহলে গাণিতিক সমস্যাগুলো সহজ হয়ে যায়। 4 নম্বর অঙ্কটা দেখো, 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.2 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন গ্যাস আছে, এটাকে ঠান্ডা করা হয়েছে। তার মানে এখানে আমরা যদি ভ্যালুগুলো দেখি, প্রথমে বলা হয়েছে বি পাত্রে গ্যাসটির চাপ কত। আচ্ছা, এখানে একটি কথা মেনশন করা হয়নি, এটা হচ্ছে এ পাত্র আর এটা হচ্ছে বি পাত্র। তাহলে আমার প্রথমে তার টেম্পারেচার ছিল 57 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার সাথে 273 যোগ হবে, 273 যোগ হলে 330 কেলভিন হয়। P1 হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার। শীতলীকরণ করার পর এটা টেম্পারেচার ছিল -10 ডিগ্রি, তার মানে 263 কেলভিন। গ্যাসটির চাপ কত? P2 = ওয়াট। এইখানে একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ভলিউমের কথা বলা নাই। তাহলে ভলিউমের কথা যেহেতু বলা নাই, তাহলে আমরা ভি এর মানটা কি করব? তাহলে আমরা ধরে নিব যে ভি এর মানটা চেঞ্জ হয় নাই, নাকি নাকি অন্য কিছু, নাকি এখানে আমার টেম্পারেচার হ্রাস করার কারণে ভলিউমও হ্রাস হতে পারে। একটু চিন্তা করবে, ভলিউম কি যেহেতু দেওয়া নাই সেহেতু এটাকে আনচেঞ্জড বা অপরিবর্তনীয় এটা ধরে নেব এই ক্ষেত্রে, নাকি টেম্পারেচার হ্রাস করার কারণে এখানে ভলিউমের চেঞ্জ হয়েছে বা হতে পারে এরকম ধরে নিতে হবে, সেটা একটু চিন্তা করতে হবে। ওকে, তাহলে এভাবে সেই টোটাল চিন্তা থেকে আমরা বি পাত্রে গ্যাসটির চাপ সম্পর্কে ধারণা পাব। এরপরের প্রশ্নটা হচ্ছে, বি পাত্রের মুখ খুলে দিলে গ্যাস বের হয়ে আসবে? প্রশ্ন জানতে চাচ্ছে আসবে, অর্থাৎ এখানে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা কি এই পরিবর্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসবে কিনা। এখন গ্যাস বের হয়ে আসবে কিনা সেটা আমরা কিভাবে জানি, বা সেই সিদ্ধান্ত আমরা কিভাবে নিব? গ্যাস পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দেয়, এটা আমরা জানি। এখন গ্যাসের প্রেশারের তারতম্যের কারণে গ্যাস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, এটা তোমরা নিশ্চয়ই জানো। এবং সেই ক্ষেত্রে সাধারণত হাই প্রেশার থেকেই তো লো প্রেশারের দিকে গ্যাসের মুভমেন্ট হয়। এই কনসেপ্টগুলোকে মাথায় রেখে তোমাকে এই প্রশ্নটির দ্বিতীয় অংশের উত্তর চিন্তা করতে হবে। আমি ক্লু দিয়ে দিয়েছি, আশা করি তোমরা পারবে। ওকে, এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। 17 ডিগ্রি তাপমাত্রায় সিলিন্ডারটির সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 46 অ্যাটমসফিয়ার। তাহলে আমার এখানে T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা লিখতে পারি 290 কেলভিন। P1 হচ্ছে 40 অ্যাটমসফিয়ার। এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ যে গ্যাসটাকে লিকুইড করা হয়, যে পেট্রোলিয়াম গ্যাসটাকে লিকুইড অবস্থায় রাখা হয়, যেমন আমরা বাসাবাড়িতে অনেকেই এলপিজি গ্যাস ব্যবহার করে থাকি। এখন এখানে সিলিন্ডারটিকে একটি উত্তপ্ত স্থানে নেওয়ার পর বিস্ফোরিত হয়, এর কারণ ব্যাখ্যা করো বলেছে। অর্থাৎ এটা কিন্তু এখানে বিস্ফোরিত হচ্ছিল না, নর্মাল অবস্থায় ছিল, কিন্তু এটা কি করেছে, একটা উত্তপ্ত জায়গায় নেওয়া হয়েছে। দেখো, এটা খুব বাস্তব একটি উদাহরণ। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মোটর ভেহিকেলগুলোতে সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এটার একটা কারণ হতে পারে যে সিলিন্ডারটির যে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা
তার চেয়ে যদি অতিরিক্ত প্রেশার কাজ করে ভিতরে, তাহলে কি হবে? তাহলে সিলিন্ডারটি বাস্ট হয়ে যাবে এবং দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য মনে রাখতে হবে সিলিন্ডারের সহ্য ক্ষমতা বা প্রেশার ক্ষমতা অতিক্রম করে কিনা সেটি দেখতে হবে। আর এই ক্ষেত্রে সিলিন্ডার ব্যবহারের কারণে সেটা যখন পুরনো হতে থাকে, তখন সিলিন্ডারের সহ্য ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ একটা নতুন সিলিন্ডার আজকে তার সহ্য ক্ষমতা যা হবে, 5 বছর, 8 বছর, 10 বছর পরে এটার মধ্যে কন্টিনিউয়াসলি গ্যাস যখন থাকবে, গ্যাসের ধাক্কার কারণে সিলিন্ডারের সারফেসের যেই হার্ডনেস সেটি কিন্তু আস্তে আস্তে একটু দুর্বল হতে থাকবে। তাই সহ্য ক্ষমতা কিন্তু ইনিশিয়াল ভ্যালুর সমান থাকবে না, কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি করলে গ্যাসের চাপের কী হয়। আমরা যদি দেখি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে দেখো টেম্পারেচার যখন বাড়ছে তখন কিন্তু চাপও বাড়ছে। গেলুসাকের চাপের সূত্র আমরা দেখেছিলাম। তার মানে তুমি সিলিন্ডারকে যদি উত্তপ্ত জায়গায় নাও, তাহলে কিন্তু ভিতরের গ্যাসের ধাক্কা দেওয়ার প্রবণতা, পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দেওয়ার প্রবণতা কি হবে? পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। তার মানে প্রেশার বেড়ে যাবে। এখন এখানে উত্তপ্ত স্থানে নেওয়ার পর সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে গিয়েছে। তার মানে তার যে প্রেশার সহ্য করার যে ক্ষমতাটা ছিল সেটাকে সে ওভারকাম করেছে। যখনই 46-এর চেয়ে একটু একবারে স্লাইটলি অল্প একটু বেশি হবে প্রেশারটা, তখনই সে বাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে কারণটি ব্যাখ্যা করতে বলেছে প্রশ্নে। সো আমার এতক্ষণের কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কারণটি কী হতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার টেম্পারেচারের ফ্যাক্টরটি, কারণ এখানে সিলিন্ডারটা কিন্তু বদ্ধ অবস্থায় আছে, তার মানে ভলিউম তো এখানে বাড়ছে না, ভলিউম আনচেঞ্জড। তাহলে টেম্পারেচারটা নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যার কারণে সে তার ম্যাক্সিমাম প্রেশার নেওয়ার যে লোড সেটিকে ওভারকাম করে ফেলেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আসলে কি বের করতে হবে। তো শিক্ষার্থীরা, এটাও এক ধরনের গাণিতিক সলিউশন থেকে এটার ব্যাখ্যাটা দাঁড় করাতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে গাণিতিক সমস্যাটা কি হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে বেশ কিছু গাণিতিক সমস্যা দেখলাম। আমরা আরেকটি গাণিতিক সমস্যা এখানে দেখতে চাচ্ছি আজকের ক্লাসটিতে। ধরো এখানে বাতাস আছে, বাতাস, পাত্রটা খোলা পাত্র, খোলা পাত্রের মধ্যে আমার কি আছে? নির্দিষ্ট পরিমাণ বাতাস আছে। আচ্ছা, টেম্পারেচার হচ্ছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস। পাত্রটার নাম দিলাম আমি এ। এবার এটাকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর 3/5 অংশ না, 3/5 না, দুঃখিত, 2/5 অংশ বাতাস রয়ে গেল। টু বাই 5 অংশ বাতাস রয়ে গেল বলতে এইখানে যে পরিমাণ বাতাস ছিল তার মধ্যকার 5 ভাগের 2 ভাগ রয়ে গিয়েছে, আর বাকি 5 ভাগের 3 ভাগ বাতাস এখান থেকে বের হয়ে গিয়েছে। কেন? ওই উত্তপ্ত করার কারণে। আচ্ছা, এটি হচ্ছে প্রশ্নটির। এবার কোশ্চেনটি হচ্ছে যে পাত্রটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল? পাত্রটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল?
দেখো বি পাত্রের জন্য জাস্ট ক্লুটা দেওয়া আছে, তার কত অংশ বাতাস রয়ে গিয়েছে। তাহলে এখানে জাস্ট একটি টেম্পারেচার দেওয়া আছে আর বাতাস কিছু বের হয়ে গিয়েছে সেটার কথা বলা আছে। এখান থেকে আমরা কেউ বুঝবো যে এটা আসলে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল। তাহলে একটু কমিয়ে ফেলি অঙ্কটা। এখানে আমার প্রেশারের কোনো বক্তব্য নেই, তার মানে এটা খোলা পাত্রে ছিল, এটা নর্মাল প্রেশারেই কাজটা হচ্ছিল, যে কারণে প্রেশারের কথা এখানে বলা হয়নি। আর যখন আমরা এটাকে গরম করছি, গরম করার কারণে বাতাস আয়তনে বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে বাতাস বের হয়ে যায়। তো তোমরা জানো যে আয়তন বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়ালে। তাহলে এখানে টি এর একটা ফ্যাক্টর আছে, পি এর ফ্যাক্টর বা প্রেশার ফ্যাক্টরটা হয়তো নেই, ভি এর একটা ফ্যাক্টর আছে, কারণ বাতাস আগে যা ছিল এখন সেই পরিমাণ নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভি এবং টি এর ফ্যাক্টর, টেম্পারেচার এবং ভলিউমের ফ্যাক্টর আছে। তাহলে টেম্পারেচার এবং ভলিউমের ফ্যাক্টর থাকলে আমার যে সমন্বয় সূত্রটা আছে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, এই জায়গায় আমি এই P1টাকে বাদ রাখি যেহেতু প্রেশারের ফ্যাক্টর নেই, অর্থাৎ V1/T1 ইকুয়াল টু V2/T2। অথবা তুমি এখানে সরাসরি চার্লসের সূত্র থেকে বলতে পারো, চার্লসের সূত্রে কি ভি আর টি এর মধ্যে সম্পর্ক করা হয়েছে। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে সেটির মাধ্যমে এই ডাটা থেকে ভলিউমকে কম্পেয়ার করে এই অঙ্কটি সলভ করতে হবে। ভলিউমের কম্প্যারিজন কিন্তু হবে এখান থেকে এইটার সাথে কম্পেয়ার করে। ভয় পাওয়ার কিছু নেই, খোলা পাত্র আয়তন কতটুকু হবে, কতটুকু বাতাস ছিল না জানলেও এই অঙ্কটি করা সম্ভব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, খুব মজার কিছু আমরা গাণিতিক সমস্যা সম্পর্কে আজকে দেখলাম। তো তোমরা এগুলো বাসায় ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখে নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ সেখানে ক্লাসগুলো দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।